আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, পাইলস আমাদের শরীরের একটি অত্যন্ত জটিল অসুখ, যা মলদ্বারের রোগ নামে পরিচিত। পাইলস কি কম বেশি আমরা প্রায় সকলেই বুঝি। অর্থাৎ পাইলস যখন হয় তখন প্রথমত মলদ্বার দিয়ে রক্ত আসে। মলদ্বারের রক্তনালীগুলো ফুলে যায়, সেলগুলো ফুলে যায় এবং চারপাশ ফুলে যায়। অনেক সময় ব্যথা যন্ত্রণা হয়ে থাকে। তো পাইলস যেন না হয়, পাইলস নামক রোগটি যেন শরীরে কখনো কোনোভাবেই যেন প্রভাব বিস্তার করতে না পারে, এর জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমাদের দেশে প্রায় পরিবারই দেখা যাচ্ছে কারো না কারো এই রোগটি হয়েছে। অর্থাৎ কম বেশি প্রায় মানুষের মধ্যেই এই রোগটি বর্তমানে দেখা যাচ্ছে। তো এই রোগটি যেন পৃথিবী থেকে বিদায় নেয়, এই রোগটি যেন মানব দেহ থেকে বিদায় নেয়, এরকম কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। অর্থাৎ আমাদের শরীরের শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করতে হবে। তো সেই শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করার কার্যকরী পদক্ষেপ হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা শক্তিশালী করতে হবে। একটি উদাহরণ দিলে আপনাদের পরিষ্কার হয়ে যাবে। ধরুন, একটি বনে আগুন লেগেছে। তো সেই আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস, দমকল বাহিনী বা আকাশপথে বিমানের মাধ্যমে পানি স্প্রে করে সেই আগুন নেভানোর চেষ্টা করা হয়ে থাকে। ততক্ষণে কিন্তু বনের কিছু অংশ পুড়ে ছাই হয়ে গেছে। আর যদি আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থা শক্তিশালী হতো, সেই প্রতিরোধমূলক ব্যবস্থার নিরাপত্তা যদি মজবুত হতো, তাহলে সে বনে আগুন লাগতো না এবং বনের কিছু অংশ ক্ষতিও হতো না। ঠিক তেমনি আমরা যদি সেই ছোটবেলা থেকেই শক্তিশালী প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলি এবং সতর্ক থাকি, তাহলে এই পাইলস নামক রোগটি কখনো কোনোভাবেই আমাদের শরীরে প্রভাব বিস্তার করতে পারে না, অর্থাৎ আসতে পারে না। তো কি কি পদক্ষেপ নিলে বা কি কি খাবার গ্রহণ করলে এই পাইলস নামক রোগটি আমাদের শরীরে আসবে না, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম। ১ নম্বর বিষয় হচ্ছে, কখনো কোনোভাবেই পায়খানা কষা করা যাবে না। শরীরে কোষ্ঠকাঠিন্য যেন তৈরি না হয়, সেটা কোনোভাবে হতে দেওয়া যাবে না। অর্থাৎ বয়স যখন ৭ বছর, তখন থেকেই আমাদেরকে সতর্ক হতে হবে। তাহলে পায়খানা কষা বা কোষ্ঠকাঠিন্য যে সকল কারণে হয়, যেমন রেড মিট বা লাল মাংস যদি খাওয়া হয়, তাহলে স্বাভাবিকভাবেই পায়খানা কষা হয়ে থাকে। অর্থাৎ গরু মাংস, ছাগল মাংস, মহিষের মাংস, এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। সেই ছোটবেলা থেকেই আমাদেরকে এর বিকল্প হিসেবে যে খাবারে এ থেকে যে পুষ্টিগুলো পাওয়া যায়, অর্থাৎ এই রেড মিট থেকে যে পুষ্টিগুলো পাওয়া যায়, এর বিকল্প হিসেবে অন্য যে খাবারগুলোতে পুষ্টি পাওয়া যাবে, সেই খাবারগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। অর্থাৎ এই পাইলস নামক রোগটি থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে রেড মিট চিরতরে না করতে হবে, তাহলে আমরা সুস্থ থাকব। ২ নম্বর হচ্ছে, যত প্রকারে আঁশ জাতীয় ফল রয়েছে, এগুলো নিয়মিত গ্রহণ করতে হবে। আমাদের দেশে কম বেশি সারা বছরই ফল পাওয়া যায়। সবগুলো ফল একসঙ্গে যে আপনাকে খেতে হবে এমনটি নয়। যখন যে ফলের মৌসুম বা সিজন, তখন সে ফলগুলো বেশি পরিমাণে খেতে হবে। আম, কাঁঠাল, কলা, পেঁপে, এ জাতীয় যত রকমের ফল আছে, কম বেশি প্রায় সকল ফলে আঁশ রয়েছে। অর্থাৎ প্রাকৃতিক উপায়ে তৈরি যে ফলগুলো, এগুলো আমাদেরকে খাওয়ার অভ্যাস করতে হবে এবং সেই ছোটবেলা থেকেই খেতে হবে। তাহলে আমাদের পরিপাকতন্ত্র সঠিকভাবে কাজ করবে, আমাদের পায়খানা নরম হবে, এতে মলদ্বারের কোনো প্রভাব পড়বে না এবং পাইলস হওয়ার কোনো সুযোগই থাকবে না।
3 নম্বর হচ্ছে আমাশা বা অনিয়মিত ডায়রিয়া হয়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায়। তো এই অনিয়মিত ডায়রিয়া কখনো কোনোভাবেই যেন শরীরে সৃষ্টি না হয়, এই দিক থেকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে দূষিত পানি এবং অস্বাস্থ্যকর খাবার বর্জন করতে হবে। অর্থাৎ বিজ্ঞানসম্মত বা স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। অর্থাৎ শরীরে এই আমাশা বা ডায়রিয়া হওয়ার কোনো সুযোগই দেওয়া যাবে না। তাহলেই এই পাইলস নামক রোগটি আমাদের শরীর থেকে বিদায় নিবে। 4 নম্বর হচ্ছে লেবু বা আদা রস নিয়মিত খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে। সকালে ঘুম থেকে ওঠার পরে 1 গ্লাস পানিতে 2টা লেবুর রস, অর্থাৎ যে লেবু আমরা ভাতের সঙ্গে খাই, তো সেই 2টা লেবু রস পানির সঙ্গে মিশে আমরা 1 গ্লাস পানি খেয়ে নিলাম। এভাবে আমরা খাওয়ার অভ্যাস করব। বা লেবুর রস, আদার রস এবং তার সঙ্গে 1 চামচ মধু মিশিয়ে 1 গ্লাস পানির সঙ্গে মিশিয়ে আমরা খেতে পারি। তো সেই ক্ষেত্রে হজম শক্তি বাড়বে এবং আমাদের পায়খানা নরম হবে, এতে মলদ্বারের কোনো প্রভাব আসবে না। অর্থাৎ পাইলস নামক রোগটি কখনো কোনোভাবেই সেক্ষেত্রে আসার সুযোগ পাবে না। 5 নম্বর হচ্ছে পাশাপাশি আমাদেরকে কাঁচা হলুদের রস খাওয়ার অভ্যাস করতে হবে। সকালে ঘুম থেকে ওঠার পরে 2টা হলুদ একসঙ্গে পিষে নিয়ে তার রস হালকা কুসুম গরম জলে মিশিয়ে খেতে হবে। এতে আমাদের লিভারও ভালো থাকবে এবং শরীরে কৃমিরও সৃষ্টি হবে না। তো এই কৃমি পরজীবী থেকেও কিন্তু পাইলসের সূত্রপাত হয়ে থাকে। তো আমরা এই কাঁচা হলুদের রস খাওয়ার চেষ্টা করব। 6 নম্বর হচ্ছে তুকমা বা ইসবগুলের ভুসি খাওয়ার অভ্যাস করব। এবং যদি আমরা নিয়মিত ইসবগুলের ভুসি খাওয়ার অভ্যাস করি, তাহলে এই যে অনিয়মিত ডায়রিয়া, এটাও শরীর থেকে দূর হয়ে যাবে। তো আমাশা বা ডায়রিয়া, এখান থেকে পাইলস নামক রোগের সৃষ্টি হয়। তো এই বিষয়টি নিয়ে পরের ভিডিওতে আমি একটু আলোচনা করব। তো আজকে যে কথাটা বলছিলাম, ইসবগুলির ভুসি রাত্রে শোয়ার আগে 1 গ্লাস পানির সঙ্গে মিশিয়ে আমরা খেয়ে নেব। তাহলে দেখবেন সকালে টয়লেট করতে খুব আরাম হচ্ছে। 7 নম্বর হচ্ছে কাঁচা পেঁয়াজ খাওয়ার অভ্যাস করতে হবে। তাছাড়া আরো 2টি ফল, যে 2টি মাটির নিচে পাওয়া যায়, যেমন ওল ও মান খাওয়ার অভ্যাস করতে হবে। অর্থাৎ ওল ও মান পাইলসের বংশবিস্তার রোধ করতে সাহায্য করে বা কার্যকরী ভূমিকা পালন করে। সুতরাং আমরা নিয়মিত ওল বা মান খাওয়ার অভ্যাস করব। তো কোনো কোনো ক্ষেত্রে ওল বা মান খেলে মুখে একটু চুলকানি ভাব হতে পারে। তো সেই ক্ষেত্রে টক জাতীয় খাবার আমরা একটু গ্রহণ করে নেব। 8 নম্বর হচ্ছে নিয়মিত পানি গ্রহণ করতে হবে। একজন মানুষকে প্রতিদিন কমপক্ষে 3 থেকে 4 লিটার পানি পান করতে হবে। অর্থাৎ এই 3 থেকে 4 লিটার পানি প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই দরকার। অর্থাৎ শরীরে পানি শূন্যতা হলে যে কোনো রোগই সৃষ্টি হতে পারে। সুতরাং আমাদেরকে প্রতিদিন 3 থেকে 4 লিটার পানি পান করতে হবে, যদি আমরা সুস্থ থাকতে চাই, যদি আমরা ভালো থাকতে চাই। 9 নম্বর হচ্ছে শারীরিক ব্যায়াম বা এক্সারসাইজ পাইলস নির্মূলের কার্যকরী ভূমিকা পালন করে এক্সারসাইজ বা ব্যায়াম। তো আমরা যদি ছোটবেলা থেকেই ফুটবল খেলা শিখি, সাঁতার কাটা শিখি বা প্রতিদিন 45 মিনিট করে হাঁটার অভ্যাস করি, তাহলে আমাদের হজম ক্রিয়া সঠিক হবে, আমাদের পরিপাক তন্ত্র সঠিকভাবে কাজ করবে, আমাদের শরীরে রক্ত সঞ্চালন বাড়বে। তাহলে সেক্ষেত্রে পাইলস নামক রোগটি আমাদের শরীরে আসার কোনো সুযোগই পাবে না।
অর্থাৎ আমরা যদি নিয়মিত এক্সারসাইজ করি বা ব্যায়াম করি, তাহলে কখনো কোনোভাবেই পাইলস নামক রোগটি শরীরে আসতে পারে না। মনে রাখবেন, শরীরে যদি যে কোনো প্রকার রোগ হয়ে যায়, তাহলে সেটা কিন্তু সরানো পরবর্তীতে কঠিন হয়ে যায়। সুতরাং সে রোগ শরীরে বাসা বাঁধার আগেই থেকেই আমাদেরকে প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলতে হবে। অর্থাৎ তার অংশ হিসেবে সেই এক্সারসাইজ বা ব্যায়াম অত্যন্ত প্রয়োজন। এক্সারসাইজ বা ব্যায়াম শুধু তো পাইলসের ক্ষেত্রে প্রয়োজন সেটা না, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে এবং অন্যান্য রোগগুলো শরীর শরীর থেকে সরানোর জন্য এক্সারসাইজ বা ব্যায়াম কার্যকরী ভূমিকা পালন করে। 10 নম্বর হচ্ছে যে কোনো প্রকারের ডিপ্রেশন, দুশ্চিন্তা, কুচিন্তা বা খামখেয়ালিপনা এগুলো ত্যাগ করতে হবে। কারণ এগুলো থেকেও অনেক সময় পাইলসের সৃষ্টি হয়ে যায়। তো কিভাবে একটু বোঝানোর চেষ্টা করি। মনে করেন আপনার শরীরে পাইলসের রোগ হয়তো দেখা দিয়েছে। তো আপনি মনে করছেন ডাক্তারকে আজকে দেখাবো না, আগামী সপ্তাহে দেখাবো। এভাবে আগামী সপ্তাহ শেষ হয়ে গেল। তো ভাবছেন যে এ মাসে যখন হলেও না, তো সামনের মাসে দেখাবো। তো দেখা যাচ্ছে যে এ মাস ওই মাস সামনের মাস করতে করতে পাইলস নামক রোগটি আপনার শরীরে একেবারে স্থায়ী হয়ে গেল। তো এই যে খামখেয়ালিপনা, এই যে অলসতা, এই যে ডিপ্রেশন, এটা আমাদেরকে ত্যাগ করতে হবে। তো আরেকটি বিষয় হলো, পাইলস যদি হয়ে যায় তাহলে আমরা ডাক্তারের কাছে যাই এবং চিকিৎসা নিই। চিকিৎসা নেওয়ার পর যদি ভালো না হয়, তাহলে আমরা অযথাই ডাক্তারকে দোষারোপ করি যে ডাক্তার সাহেব চিকিৎসাই জানে না। কিন্তু ডাক্তার সাহেব তো রোগ ভালো করার মালিক না। রোগ ভালো ভালো করার মালিক হচ্ছে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা। আপনি শরীরে রোগ সৃষ্টি করে ডাক্তারকে দায়ী করবেন বা ডাক্তার রোগ সারাতে পারছে না, এই যে চিন্তা চেতনাগুলো, এগুলো সরাতে হবে। অর্থাৎ আপনি বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে যদি ফায়ার সার্ভিসকে কল দেন, তাহলে কি আগুন নেভানো যাবে? অর্থাৎ আপনি রোগ সৃষ্টি করছেন, রোগ সৃষ্টি করার মাধ্যমে ডাক্তারের কাছে যাচ্ছেন এবং অযথাই ডাক্তারকে দোষারোপ করছেন। এই যে মানসিকতা, চিন্তা চেতনাগুলো, এগুলো আমাদেরকে পরিহার করতে হবে। অর্থাৎ যে কোনো অসুখ দেখা দেওয়া মাত্রই তার বংশ নির্মূল করতে হবে। মনে রাখবেন, যে কোনো অসুখ যদি শরীরে বাসা বাঁধে, তাহলে সেটা কিন্তু সরানো একেবারে কঠিন হয়ে যায়। অর্থাৎ একটি গাছ আপনি আজকে লাগালেন, কালকে টান দেন, দেখেন যে মূল সহকারে উঠে চলে আসবে। আর গাছের বয়স যদি 15 থেকে 20 বছর হয়ে যায়, তাহলে কখনো কোনোভাবেই সেটা টেনে আপনি সরাতে পারবেন না। অর্থাৎ আমি যে কথাটি বোঝানোর চেষ্টা করছি তা হচ্ছে, পাইলস যদি শুরুতেই দেখা দেয়, তাহলে শুরুতেই বা প্রথমেই কার্যকরী বা সঠিক চিকিৎসা নিতে হবে এবং তার বংশ নির্মূল করে ফেলতে হবে। তাহলে দেখবেন আপনি, আমি, আপনার পরিবার সকলেই ভালো থাকবো। ধন্যবাদ সকলকে।